আজকের আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2022 সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের মডেল কোশ্চেন পেপার 3 এর প্রশ্নগুলো দেখব। একের এক হচ্ছে দুইকড়িওয়ালা দেবী জন্মগ্রহণ করে বীরভূমে। একের দুই পৃথিবীর যেন মনের কথাটি শুনতে পাওয়া যাচ্ছে। কোথায় পৃথিবীর মনের কথা শুনতে পাওয়া যাচ্ছে? নদীবক্ষে। একের তিন আত্রাই নদী জলধারার রং গেরুয়া। একের চার পটলবাবু বয়স হচ্ছে 52 বছর। দুইয়ের এক ননিবালা দেবী কোন শহর থেকে গ্রেপ্তার হন? পেশোয়ার। দুইয়ের দুই শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামলে প্রকৃতির রূপ কীরকম? শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে, ঘাসে ঘাসে পুলক লাগে, গাছগুলি যেন কথা কইতে চায় বা কথা বলতে চায়। দুইয়ের তিন হচ্ছে পটলবাবু চোখে অন্ধকার দেখলেন কেন? পটলবাবু হঠাৎ চোখে অন্ধকার দেখলেন কারণ নায়কের মাথার সঙ্গে তার কপালে ঠোকাঠুকি লেগেছে। একটা তীব্র যন্ত্রণা তাকে এক মুহূর্তের জন্য জ্ঞানশূন্য করে দিয়েছিল, তাই তিনি চোখে অন্ধকার দেখলেন। নরহরির ভাগ্নের নাম হরিদাস। তিনের দাগের এক হচ্ছে সত্যি নাকি? তাহলে আমাকে আর কিছুদিন ধরে ভাবতে হবে কথাটি কে কেন বলেছিল। প্রশ্নোক্ত অংশটির বক্তা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাশীল নাট্যাংশের প্রধান চরিত্র নরহরি। নরহরির মা নরহরিকে বলেছিলেন যে নরহরি যেন কাশিতে থাকার জন্য মাকে মাসে মাসে কিছু টাকার বন্দোবস্ত করে দেয়, তাই টাকার ব্যাপারটা সে একটু ভেবে দেখতে চেয়েছে। তিনের দুই হচ্ছে কেঁপে উঠলুম, কে কেন কেঁপে উঠেছিল? কেঁপে উঠলুম, কে কেন কেঁপে উঠেছিলেন? কেঁপে উঠেছিলেন লেখক প্রবোধ কুমার সান্যাল। বেতার বিশেষজ্ঞ নৃপেন্দ্র মজুমদার লেখককে ফরমাশ করেন রবীন্দ্রনাথের জন্য নির্দিষ্ট আসনে বসে বেতার যন্ত্রে মুখ লাগিয়ে কলকাতাকে আহ্বান করতে। কবিগুরুর আসনে তাকে বসতে বলার কথা শুনেই লেখকের মনে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, তাই তিনি কেঁপে উঠেছিলেন। তিনের তিন হচ্ছে হঠাৎ যেন একটু নার্ভাস বোধ করলেন পটলবাবু। নার্ভাস বোধ করার কারণটা কি ছিল? পটলবাবু ফিল্ম স্টার গল্পে শুটিং স্থলে এসে উপস্থিত হওয়ার পর তার মনে হয় যে তাকে কোনো ডায়লগ দেওয়া হয়নি, অথচ সময় আর বেশি নেই। এই সময় তিনি সদাব্যস্ত নরেশবাবুকে দেখতে পান। পটলবাবুর মনে হয় তাকে একবার জানানো উচিত, কারণ পার্ট ছোটই হোক আর বড়ই হোক ভালো করে করতে হলে তাকে তো তৈরি করতে হবে সেই পার্ট। না হলে এতগুলো লোকের সামনে তাকে যদি কথা গুলিয়ে ফেলে অপদস্থ হতে হয়, তাই পটলবাবু নার্ভাস বোধ করেছিলেন। তিনে চার হচ্ছে টাউন স্কুলের খেলোয়াড়গণ আরও মুষড়ে গেল, এর কারণ বর্ণনা। টাউন স্কুলের খেলোয়াড়গণ আরও মুষড়ে গেলের কারণ হচ্ছে গাধার কান না মলে খেলতে নামার জন্যই এমনিতে টাউন স্কুলের খেলোয়াড়দের মন খারাপ ছিল। তারপর মাঠে দিব্যেন্দুবাবুকে রেফারি হিসাবে দেখে আরও মুষড়ে পড়েছিল তারা, কারণ তাদের স্থির বিশ্বাস মিশন স্কুলের ছেলেরা নিশ্চয়ই তাকে পেট ভরে জিলিপি খাইয়ে ম্যাচের আগেই নিজেদের পক্ষে টেনে নিয়েছে। চারের এক আছে সম্ভবত 1970 সালে তার মৃত্যু হয়। এখানে কার মৃত্যুর কথা বলা হয়েছে? দুকড়িওয়ালা দেবীর মৃত্যুর কথা বলা হয়েছে। আর তার কর্মকাণ্ডের সংক্ষিপ্ত পরিচয় দাও। স্বাধীনতা সংগ্রামের নারী রচনাটিতে দুকড়িওয়ালা দেবী যে পরিচয় পেলে তা লেখো। এই উত্তরটা আমরা লিখব। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অহিংস আন্দোলনের পাশাপাশি বিপ্লবী আন্দোলন এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছিল। অগ্নিযুগে এই বিপ্লবী আন্দোলনের এক উল্লেখযোগ্য স্বাধীনতা সংগ্রামী ছিলেন দুকড়িওয়ালা দেবী। বনপো বিপ্লবী নিবারণ ঘটককে অত্যন্ত কাছ থেকে দেখে তিনি স্বদেশপ্রতি উদ্বুদ্ধ হন এবং ইংরেজ শাসনাধীন মাতৃভূমির মুক্তির জন্য জীবন পণ করে তিনি বিপ্লবী দলে যোগদান করেন। বিপ্লবী দলে যোগ দিয়ে দুকড়িওয়ালা দেবী স্বদেশের সেবায় আত্মনিয়োগ করেন। বনপো নিবারণ রডা কোম্পানি থেকে চুরি করে আনা 7টি মশার পিস্তল তার কাছে গচ্ছিত রেখেছিলেন, কিন্তু ব্রিটিশ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে একদিন অতর্কিতে তার বাড়ি ঘিরে তল্লাশি শুরু করলো। তল্লাশি করে পুলিশ এই 7টি চোরাই পিস্তল উদ্ধার করলো। দুকড়িওয়ালা দেবীকে পুলিশ গ্রেপ্তার করলো। দুকড়িওয়ালা দেবীর চরিত্রে নারীসুলভ কোমলতা পূর্ণমাত্রায় বহমান ছিল। তার মাতৃত্বের অনুভূতি ছিল প্রবল। বন্দি জীবনের অসহ্য পরিবেশ এবং দুঃসহ ক্লেশ মুখ বুজে সহ্য করা সত্ত্বেও নিজের জন্য কিছুমাত্র চিন্তা না করে গৃহে শিশু সন্তানদের জন্য তার হৃদয় উদ্বেগাকুল হতো। জেল থেকে তার বাবাকে লেখা এক পত্রে তার সেই মানসিকতার পরিচয় পাওয়া যায়। তিনি লিখেছিলেন তিনি ভালোই আছেন, তার জন্য তারা যেন চিন্তা না করেন, শুধু বাচ্চাদের যেন তারা দেখেন, যেন না কাঁদে। যে স্বাধীন ভারতের স্বপ্ন দেখে তিনি স্বদেশের সেবায় মন প্রাণ সঁপে দিয়েছিলেন, জীবদ্দশায় সেই স্বাধীন দেশ তিনি দেখে যেতে পেরেছিলেন কিনা জানে না। অগ্নিযুগের এই মহীয়সী নারী জীবনাবসান সম্ভবত 1970 একটি যুগের অবসান হলো। চারের দুই হচ্ছে বর্ষাকালে মেয়রের বর্ণনা দাও। বর্ষাকালে মায়োরের বর্ণনা। ক্যারাবিয়ান সাগর এবং আটলান্টিক সাগরের তীরবর্তী ত্রিনিদাদ দ্বীপের মায়ারোর আবহাওয়ায় বর্ষার প্রকোপ অত্যন্ত বেশি। বর্ষাকালে সেখানকার আকাশ সর্বদাই ঘন মেঘে ঢাকা থাকত।
দূর থেকে দেখলে মনে হতো আকাশ কালো, গোমরা মুখ নিয়ে সমুদ্রের ওপর ঝুঁকে আছে। মাঝে মাঝে বাতাস সমুদ্রের ওপর থেকে তীব্র বেগে ছুটে এসে উপকূলের নারকেল বনে ঝাপটা মারত। সঙ্গে সমুদ্র সবেগে হুঙ্কার দিয়ে উপকূলে সীমা লঙ্ঘন করত। সুতীব্র বাতাসের সহায়তা পেয়ে বৃষ্টির ফোঁটাগুলি বর্ষার ফলার মতো মানুষের উপর এসে পড়ত। সঙ্গে চলত ঘন ঘন বিদ্যুতের চমক আর বজ্রের হুঙ্কার। বৃষ্টি থামার পর মায়ারোর সব কিছু কেমন যেন মরার মতো নিঃসার হয়ে থাকতো। সারা বর্ষাকাল ধরে বজ্রবিদ্যুতে উপসাগরের ঢেউয়ে আর মাতাল বাতাসে ভয় ধরানো ভাব জেগে থাকতো। 4-3 আছে দেবাত্মা হিমালয় রচনায় ভারতবর্ষ তথা বাংলার সর্বশ্রেষ্ঠ কয়েকজন সন্তানের কথা আছে, যাদের সঙ্গে একসময় তিব্বতের নিবিড় যোগ রচিত হয়েছিল। ওই শ্রেষ্ঠ মানুষগুলো সম্পর্কে তোমার ধারণা নিজের ভাষায় লেখ। তো আমরা এই উত্তরটা লিখব। প্রবোধ কুমার শ্যানলার রচিত দেবাত্মা হিমালয় নামক ভ্রমণমূলক গ্রন্থের প্রথম খণ্ডের কালিম্পং অধ্যায় থেকে গৃহীত দেবাত্মা হিমালয় নামক পাঠ্যাংশ থেকে জানতে পারি কয়েকজন জগৎপ্রসিদ্ধ বাঙালি যেমন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, রাজা রামমোহন রায়, শরৎচন্দ্র দাস, যশোহরের রাজপুত্র শান্তরক্ষী তিব্বতে গিয়েছিলেন। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিব্বতে গিয়েছিলেন প্রায় 900 বছর আগে। তিনি প্রায় 13 বছর সেখানে ছিলেন। তিনি ছিলেন ঢাকা বিক্রমপুরের সন্তান। বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন। লাসার কাছেই তার মৃত্যু হয়। গৌতম বুদ্ধের পরে তিব্বতবাসীরা তার মূর্তিকে আজও বোধিসত্ত্ব নামে পূজা করে। আধুনিক ভারতের পথিকৃৎ রাজা রামমোহন রায়ও তিব্বত যাত্রা করেছিলেন। 19 শতকের শেষ ভাগে তিব্বতে গিয়েছিলেন শরৎচন্দ্র দাস। তার ভ্রমণ বৃত্তান্ত শুনে আমরা প্রথম তিব্বতের বিষয় জানতে পারি। 20 শতাব্দীর প্রথমে স্যার ফ্রান্সিস ইয়ং হাজব্যান্ড যখন তিব্বতে যান তখন শরৎচন্দ্র দাসের ভ্রমণ বৃত্তান্ত থেকে সর্বাধিক সাহায্য লাভ করেছিলেন। এছাড়াও 8ম শতাব্দীতে যশোহরের রাজপুত্র শান্তরক্ষী তিব্বতে যান। লামারা তাকে রাজকীয় সংবর্ধনা জানায়। ইনিও বোধিসত্ত্ব উপাধি লাভ করেন। 5-1 হচ্ছে আমরা কি আর দেখতে পাবো ভাবছো? আমরা কি দেখতে পাবো না? আকাশজোড়ার লক্ষ্য রঙের দৃশ্য। 5-2 বাচ্চারা কোথায় ফিরবে? মন খারাপের গর্তে। 5-3 কবি কাকে মন সূচি করে সবার হাত ধরতে বলেছেন? ব্রাহ্মণকে। আর 5-4 কারা মাঝে মাঝে অনেক সময় টই লুকিয়ে থাকে? কার মাঝে অনেক সময় টই লুকিয়ে থাকে? বইয়ের মাঝে। 6-1 হয়েছে বাপ মায়েরা মুছো যাবে কেন? বাপ মায়েরা মুছো যাবেন বাচ্চাদের ঘরে ফিরতে দেরি হলে বাপ মায়েরা মুছো যাবেন। এই উত্তরটা লিখব। 6-2 বলেছে মানুষের বদলে ভারতে কবি কি দেখতে পান? নরদেবতা দেখতে পান। আর 6-3 হচ্ছে ভারত তীর্থ কবিতায় কবি কিসের ভার দূর হওয়ার কথা বলেছেন? অপমানের ভার দূর হওয়ার কথা বলেছেন। এই যে ভারত তীর্থ কোথায়? হেতায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নরদেবতারে। তাহলে ওই জন্য মানুষের বদলে ভারতে কবি নরদেবতা দেখতে পান। আর পরে 6-3 যেটা বলেছে ভারত তীর্থ কবিতায় কবি কি দূর করতে বলেছে? এই যে এসো হে পতিত হোক অপনীত। অপনীত মানে দূরীভূত সব অপমান ভার। তাই সব অপমান ভারত তীর্থ কবিতায় কবি কিসের ভার দূর হওয়ার কথা বলেছেন? অপমানের ভার দূর হওয়ার কথা বলেছেন। 7-1 হচ্ছে হৃদয়তন্ত্রে 1-এর মন্ত্রে উঠেছিল রণরণী। তো এটার আলোচ্য উক্তিটির অর্থ ব্যক্ত করো। কবি বলেছেন ভারতবর্ষের বুকে মহা ওঙ্কার ধ্বনির মন্ত্রে মানুষের মনের তারে বেজে উঠেছিল একাত্ম হওয়ার বাসনা। সেই বাসনা পরস্পরের মধ্যে এক মিলন সংকেতের সূচনা করে। 7-2 হচ্ছে দিন ফুরালে কবির কথকরা কেন বলেছে কেই বা খুলে দেখেছে রঙের বাক্স? এইটা লিখব। লক্ষ্য বা তা হতেও পারে 100 কেই বা খুলে দেখেছে রঙের বাক্স। উদ্ধৃত অংশটি শঙ্খ ঘোষ রচিত দিন ফুরলে শীর্ষক কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতায় বর্ণিত বাচ্চারা বিশ্বাস করে সন্ধে নামার একটু পরেই ঈশ্বর আকাশের বুকে লক্ষ্য রঙের দৃশ্য রচনা করে চমকে দেবেন। পাশাপাশি তারা একথাও বলেছেন যে লক্ষ্য না হয়ে যে সেখানে 100টা রঙও থাকতে পারে, তবে সেই সব রঙের সংখ্যা ঈশ্বরের বাক্স খুলে কারোর পক্ষেই কোনোদিনই খুলে দেখে মিলিয়ে নেওয়া সম্ভব নয়। তো এ পর্যন্ত লিখে দেবো। 7-3 আছে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নরদেবতারে। হেথায় বলতে কি বোঝানো হয়েছে আর নরদেবতা কি? তো হেথায় বলতে এখানে অর্থাৎ মহামানবের সাগরতীর ভারতবর্ষকে বোঝানো হয়েছে। আর নরদেবতা হলো ভারতবর্ষের নররূপ দেবতা অর্থাৎ মানুষ।
8-এর 1 আছে ভারতবর্ষের অতীত ইতিহাসের কথা ভারত তীর্থ কবিতায় কিভাবে বিবৃত হয়েছে। তো এটা আমরা লিখে দেবো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত ভারত তীর্থ কবিতায় ভারতবর্ষের অতীত ইতিহাস প্রকাশ পেয়েছে। সুদূর অতীত থেকে ভারতবর্ষের সম্পদে লুব্ধ হয়ে এদেশে বহু বিদেশি জাতির আগমন ঘটেছে। এদেশে সাম্রাজ্য বিস্তার ও লুণ্ঠনের উদ্দেশ্যে এসেছে আর্য, শক, হুন, দ্রাবিড়, পাঠান, মঙ্গল, ইংরেজ প্রভৃতি দুর্ধর্ষ জাতি। তারা তাদের তীক্ষ্ণ তরবারি ও রক্তচক্ষু নিয়ে ঝাঁপিয়ে পড়েছে নিরীহ ভারতবাসীর উপর, রক্তে রঞ্জিত করেছে ভারতবর্ষের পুণ্য মাটি। কখনো তারা শাসক হিসেবে এদেশ শাসন করেছে, কখনো বা লুণ্ঠনকারীর ভূমিকা নিয়েছে। তারা এদেশে এসেছিল হিংসায় উন্মত্ত হয়ে, কিন্তু এদেশে থাকতে থাকতে এদেশের শান্তি মৈত্রীর বাণীতে দীক্ষিত হয়ে তারা একদিন এদেশের মাটি এবং মানুষকে ভালোবেসে এদেশেরই একজন হয়ে উঠেছে। জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় সব কিছু ভুলে তারা এই ভারতের মহামানবের সাগর তীরে একসূত্রে বাঁধা পড়েছে। ভারতবর্ষ হয়ে উঠেছে মহামানবের মিলনক্ষেত্র। এইভাবেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারত তীর্থ কবিতায় ভারতবর্ষের অতীত ইতিহাসকে তুলে ধরেছেন। 8-এর 2 বলেছে বইটই কবিতায় টই কথাটিকে কবি কিভাবে ব্যাখ্যা করেছেন তা নিজের ভাষায় লেখো। প্রেমেন্দ্র মিত্র তার বইটই কবিতায় বইয়ের সঙ্গে টইয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। টই হলো বিশ্ব প্রকৃতির থেকে খুঁজে নেওয়া আনন্দময় অনুভব। এর অভাবে বই পড়া মিথ্যে হয়ে যেতে পারে। বইয়ের মধ্যেই কখনো কখনো টই লুকিয়ে থাকে, অর্থাৎ বইই দেয় বিশ্ব প্রকৃতির সঙ্গে সংযোগের সূত্র। আবার বই থেকে মুখ তুলেও এই টইয়ের খোঁজ পাওয়া যায়। বাইরের দিকে তাকিয়ে মন যখন মুগ্ধ হয়ে ওঠে তখনই আসলে টইকে পাওয়া যায়। রোদ মাখানো গাছের ডালে পাতায়, দিগন্ত ছোঁয়া খোলা মাঠের খাতায় টইকে পাওয়া যায়। আবার অন্ধকার মেঘে, বিদ্যুতের চমকে কিংবা দিঘির জলে বৃষ্টির ফোঁটাতেও টইয়ের খোঁজ পাওয়া যায়। ছোট্ট সব পাখির রং বেরঙের পাখাতেও টইকে পাওয়া যায়। সে যেন মিশে থাকে খোকা খুকুর মুখের মিষ্টি হাসিতে। এইভাবে বিশ্ব প্রকৃতিকে টইকে খুঁজে পেয়েছেন কবি। অন্য অর্থে কবি বোঝাতে চেয়েছেন বই পড়ায় শুধু নয়, টইকে খুঁজে পাওয়ার মধ্যেই জীবনের সার্থকতা। 8-এর 3 দিন ফুরালে কবিতা অবলম্বনে গোধূলি রূপের বর্ণনা দাও। কবি শঙ্খ ঘোষ তার দিন ফুরোলে কবিতায় প্রকৃতির গোধূলি সময়ের এক বর্ণনা দিয়েছেন। তিনি দেখিয়েছেন সূর্য অস্ত গেলে আকাশ জুড়ে রঙের খেলা শুরু হয়। কোথাও আগুন রঙের ছোঁয়া লাগে, কোথাও লাল, কোথাও হলুদের আভা, আবার কোথাও বা সোনা রঙের আভা দেখা যায়। দেখে মনে হয় ঈশ্বর যেন রঙের বাক্স আকাশে উপুড় করে দিয়েছেন। 9-এর 1 হচ্ছে সোনা এবং টিয়া স্কুলে কি গান গেয়েছে। সোনাটিয়া স্কুলে কি গান গেয়েছিল? সোনাটিয়া স্কুলে ফুলকলি আসে অলি গুনগুন গুঞ্জনে, এই গানটি গেয়েছিল এবং সেই সঙ্গে নেচেও ছিল। 9-এর 2-তে আছে ঘড়িওয়ালা বহুদিন কি খায়নি। ঘড়িওয়ালা বহুদিন কি খায়নি? বহুদিন ধরে ঘড়িওয়ালা তার মায়ের রান্না করা মোচার ঘন্ট খায়নি। 9-এর 3 হচ্ছে পাখির ডিমের খোলাটা কেমন দেখতে ছিল। পাখির ডিমের খোলাটা কেমন দেখতে ছিল? ডিমের খোলাটা খুব সুন্দর দেখতে ছিল। খোলাটার রং ছিল সোনালি আর তাতে খয়েরি রঙের ফুটকি ছিল। 10-এর 1 হচ্ছে মাকুকে খুঁজে পেলেও আবার মাকু পালালো কেন। বনের ভিতরে খুঁজতে খুঁজতে সোনাটিয়া হঠাৎই মাকুকে পেয়ে গেল, কিন্তু মাকু আবার ওদের ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছিল। মাকুকে পেয়ে সোনাটিয়া মাকুকে জানায় যে জোলাপ খেয়ে সার্কাসের জানোয়ারেরা নেতিয়ে পড়েছে, মাকুকেই সেদিন খেলা দেখাতে হবে। সে কথা শুনে মাকু যেন আকাশ থেকে পড়ে। সোনাটিয়া তাকে অনেক বোঝাতে লাগলো যে সে অঙ্ক কষবে, নাচবে, গাইবে, তবুও মাকু কোনো কিছুই করবে না বলে গোঁ ধরে বসেছিল। শেষে যখন সোনা পরীদের রানীর সঙ্গে তার বিয়ে দেওয়া হবে বলে জানায়, তখনই বিরক্ত হয়ে মাকু আবার পালিয়ে যায়। 10-এর 2 আছে ঘড়িওয়ালা মাকুকে কি অবস্থায় পেয়েছে, সে মাকুকে নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে কেন। ঘড়িওয়ালা বাঁশবনে খরগোশ ধরার ফাঁদে মাকুকে খুঁজে পেয়েছে। ফাঁদে পড়ে মাকু এত চিৎকার চেঁচামেচি করেছে, এত হাত পা ছুঁড়েছে যে তার 15 দিনের চাবি একদিনেই শেষ হয়ে গেছে। এর ফলে মাকু ফাঁদের গর্তে নেতিয়ে পড়েছিল। আর দ্বিতীয় অংশ, সে মাকুকে নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে কেন। মাকুকে কুকুরদের ঘরে এনে রেখেছে ঘড়িওয়ালা, কিন্তু সে তো চাবি সঙ্গে করে আনেনি। মাকুকেও তাই চাবি দেওয়া যাচ্ছে না। মাকু নড়েও না, চড়েও না, মরার মতো পড়ে আছে। তাই মাকুকে জীবন্ত করে তুলতে গিয়েই ঘড়িওয়ালা বেশ ব্যস্ত হয়ে পড়েছেন। 11-1 হচ্ছে মাকুর প্রতি ঘড়িওয়ালার ভালোবাসার কথা লেখো। মাকু হলো ঘড়িওয়ালার প্রাণ। মাকুকে ছেড়ে ঘড়িওয়ালা থাকতে পারে না বলে তিনি মাকুকে খুঁজে বেড়াচ্ছেন। প্রায় 17 বছর ধরে বহু পরিশ্রম করে ঘড়িওয়ালা মাকুকে গড়ে তুলেছেন। এই কাজ করতে গিয়ে তার নাওয়া খাওয়া ঘুম সব জলাঞ্জলি দিতে হয়েছে। এমনকি মাকুকে তৈরি করতে পুরনো ঘড়ির যন্ত্রপাতিও চুরি করতে হয়েছে ঘড়িওয়ালাকে, এবং সেই কারণেই ঘড়িওয়ালার নামে হুলিয়া জারি হয়েছে। তাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। অথচ মাকু কিনা পরীদের রানীকে বিয়ে করবে বলে ঘড়িওয়ালাকে কাঁদার কল বানিয়ে দিতে বলেছে, এবং ঘড়িওয়ালা তা করতে পারবে না বলে মাকু তাকে ছেড়ে পালিয়ে গেছে। সেই থেকে মাকুকে খুঁজে চলেছে ঘড়িওয়ালা।
মাকুর জন্যই কতদিন হয়ে গেল তিনি মায়ের কাছে যেতে পারছেন না। মায়ের জন্য তার মন কেমন করে, বিশেষত মার হাতের রান্না কতদিন তার খাওয়া হয়নি। মাঝে মাঝে রাগে দুঃখে অভিমানে সে বলেছে মাকুকে খুঁজে ফেলে স্ক্রুড্রাইভার দিয়ে তার সব যন্ত্রপাতি খুলে আলাদা করে ফেলবে, কারখানার মালিককে ফিরিয়ে দেবে সব যন্ত্রপাতি। কিন্তু এগুলো তো সবই তার অভিমানের কথা, কষ্টের কথা, মনের কথা তো নয়। তাই মাকুকে নিয়ে তিনি গর্বও করেন, তার প্রশংসা করে বলেন মাকু থাকলে সে সব ধরনের খেলা দেখিয়ে দর্শকদের খুশি করতে পারত, সার্কাস দলের কোনো সমস্যাই তার থাকতো না। তাই তো তিনি মাকুর জন্য দুঃখ করেন, কাঁদেন, আবার গর্বও করেন। শেষে যখন মাকুকে নিস্তেজ অবস্থায় খরগোশ ধরার ফাঁদের মধ্যে খুঁজে পান, তখন কিভাবে তিনি মাকুকে জীবন্ত করে তুলতে পারবেন তার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন। আর মাকু যখন প্রাণ ফিরে পেল তখন তার আনন্দ আর ধরে না। এইভাবে মাকুর প্রতি ঘড়িওয়ালার ভালোবাসার পরিচয় ফুটে উঠেছে আলোচ্য কাহিনীতে। 11-2 হচ্ছে মাকুকে কিভাবে জীবন্ত করে তোলা হয়েছে লেখো। খরগোশ ধরার ফাঁদে যখন মাকুকে পাওয়া গেল তখন চাবি ফুরিয়ে মাকু মরার মতো নেতিয়ে পড়েছে। ঘড়িওয়ালাও মাকুর চাবি কাছে রাখেনি। টিয়া বলল সে কানখুশকি বানিয়েছে, তাই দিয়ে মাকুর চাবি ঘোরাতে পারবে। সে পুটুলি হাতে করে তরবরিয়ে মাকুর মাথার কাছে উবু হয়ে বসলো। ঘড়িওয়ালা, সং, জাদুকর আরও 2-1 মিলে মাকুকে ধরে উপুর করে দিল। ঘড়িওয়ালা মাকুর জামার বোতাম খুলে ঘাটটাকে খালি করে দিল। মাকুর 2 ডানির মাঝখানে ছেঁদায় একটা গোলাপি কাঠি ঢুকিয়ে টিয়া পাক দিতে লাগলো। ঘড়িওয়ালাও কাঠি নিয়ে পাক দিতে চাইলো। টিয়া কুনিয়ের গুঁতো দিয়ে তাকে সরিয়ে দিল। তখন ঘড়িওয়ালা খুশি হয়ে সরে গেল। যখন চাবি আর ঘোরে না, টিয়া তখন ঘড়িওয়ালার দিকে তাকালো, আঙুলের আগা দিয়ে চেপে চুপে দেখলো সত্যি পুরো চাবি দেওয়া হয়েছে। সোনা হাত বাড়িয়ে চাবিটাকে নেওয়ার চেষ্টা করলে টিয়া ছো মেরে সেটাকে নিয়ে আবার পুঁটলির মধ্যে গুঁজে রাখলো। এবার মাকুকে চিৎ করা হলো। ঘড়িওয়ালা কিছু বলার আগে টিয়া পুট করে মাকুর নাকে টিপকলটা টিপে দিল। অমনি মাকুর মাথার মধ্যে খড়র শব্দ হতে লাগলো। মাকুর চোখের পাতা কেঁপে উঠলো, হাত পা নড়লো, মাকু উঠে বসলো। এইভাবে নেতিয়ে পড়া মাকু আবার জীবন্ত হয়ে উঠেছিল। 12-1 হচ্ছে এই মেঘে বৃষ্টি হয় না। মেঘে হচ্ছে অপাদান কারকে এ বিভক্তি, কারণ মেঘ থেকে বৃষ্টি হয় না, তো থেকে বিচ্যুতি বোঝালে অপাদান কারক হয়। 12-2 হচ্ছে মেধা যুক্ত বিন, মেধা বি হবে। 12-3 সূর্য উঠলে আমরা রওনা দেব, সূর্য হলো নিরপেক্ষ কর্তা। 12-4 ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ। 12-5 বাক্যে ক্রিয়া বিভক্তিযুক্ত স্বাভাবিক কর্মটিকে উদ্দেশ্য কর্ম বলা হয়ে থাকে। প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো বর্ধমান বৃদ্ধযুক্ত সানজ বা আন যোগ বর্ধমান। আর 13-2 হচ্ছে ব্যতিহার কর্তা কাকে। ব্যতিহার কর্তা হচ্ছে যখন কোনো বাক্যে ভিন্ন ভিন্ন কর্তা পরস্পর একজাতীয় ক্রিয়া সম্পাদন করে তখন সেই ক্রিয়া কর্তাদের ব্যতিহার কর্তা বলে। যেমন রাজা রাজায় যুদ্ধ হয়, এইটা লিখবে 6-টা। আচ্ছা, তারপরে আছে 13-3 হচ্ছে ছাত্ররা কলমে লেখে, রেখাঙ্কিত পথটা নির্ণয় করো। কলমে হচ্ছে কলম দিয়ে লেখার কাজটা করা হয়, তাই জন্য এটা হবে করণ কারকে এ বিভক্তি হবে। কলম হচ্ছে শব্দটা, তার সাথে এ যুক্ত হয়েছে, তাই করণ কারকে এ বিভক্তি হবে। 13-4 হচ্ছে কৃত প্রত্যয় কাকে বলে, উদাহরণ দাও। কৃত প্রত্যয় লিখব যেসব প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদের বলা হয় কৃত প্রত্যয়। তাহলে উদাহরণ হচ্ছে বৃদ্ধযুক্ত সানজ সমান বর্তমান, এটা একটি তাহলে কৃদান্ত শব্দ, এইটা লিখে দেব। আর 13-5 হচ্ছে সমধাতুজ করণ কারক কাকে বলে। একই ধাতু থেকে ক্রিয়া বা ক্রিয়াজাত বিশেষণ এবং করণকারক গঠিত হলে তাকে সমধাতুজ করণ বলে। যেমন শিশুটি দস্যুটিকে মায়ার বাঁধনে বাঁধলো, এখানে বাঁধন বিশেষ্যপদ করণকারক আর ক্রিয়াপদ একই, বাঁধ ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে। এই পর্যন্ত লিখে দেবে উদাহরণ সমেত। তো এই ছিল আমাদের মডেল কোশ্চেন পেপার 3-এর প্রশ্নের উত্তরগুলো। তো উত্তরগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে, আর কিছু বলার থাকলে তো অবশ্যই কমেন্টে জানাবে, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।